নীলমায়া দ্বিতীয় পর্ব ২৫ বছর কেটে গেছে। রাই এখন হার্ভার্ড ফেরত আর্কিওলজিস্ট, একজন বিখ্যাত লেখিকা এবং গবেষক। বিশ্বের নানা প্রাচীন লোকগাথা এবং পৌরাণিক চরিত্র নিয়ে সে কাজ করে। তবে তার মন পড়ে থাকে এক জায়গায়, রতনপুর। একদিন হঠাৎ সংবাদপত্রে চোখে পড়ে খবর, রতনপুরের লেকের নিচে প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত। রাই আর দেরি করে না, সে ফিরে আসে শৈশবের গ্রামে, সেই নীল সরোবর কথা এতগুলি বছর পেরিয়েও সে ভুলতে পারেনি, যেখানে একদিন দেখা হয়েছিল নীলমায়ার সাথে। নীলমায়া সেই অনিন্দ সুন্দর নীল পরী, তার গভীর চোখের না বলা কথাগুলো যদি জানা যেত। তাই রাই সেদিনই ফিরে আসে রতনপুরে। রতনপুর অনেক বদলে গেছে, আধুনিকতা ঢুকেছে, কিন্তু লেকের চারপাশ এখনও স্বপ্নময়। সেই পাড় ঘেঁষে সারি সারি হিজল, তাল, তমালের গাছ। তেমনি নীলুয়া বাতাস, তেমনি ভরা পূর্ণিমায় দুধ জ্যোৎস্নায় মাখামাখি নারিকেলের চিরল পাতা। রাই খোঁজ নিতে শুরু করে রতনপুরের ইতিহাস। সে জানতে পারে, নীল সরোবর লেকের নিচে একসময় ছিল নীলেশ্বরী রাজ্যের প্রাসাদ। মহারাজ দেবপ্রসাদ নীলেশ এই রাজ্যের গোড়াপত্তন করেন। তার মৃত্যুর পর তার ছেলে অম্বিকা প্রসাদ নীলেশ এই প্রাসাদ নির্মাণ করেন। তখন বাংলা শাসন করত পাল রাজবংশের মহীপাল। কথিত আছে, রাজ্যের শেষ রাজকন্যা নীলমায়া হঠাৎ এক ভরা পূর্ণিমায় নীল সরোবরে জোছনা বিহাবে গিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন। তার নিরুদ্দেশ হওয়ার পর ৩ দিন পর্যন্ত রতনপুরের মানুষ সূর্যদেবের মুখ দেখেননি। নীলমায়া খুব দয়ালু এবং মায়াবতী ছিল। প্রজাদের দুঃখ দুর্দশায় ঝাঁপিয়ে পড়ত, দুহাতে দান করত। তাই রাজ্যে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। রাজ্যের প্রজারা ভালোবেসে তার নাম দিয়েছিল নীলমায়া। তার নিরুদ্দেশ হওয়ার পর থেকে এই রাজ্যে ধ্বংস নেমে আসে। সন্ধ্যাবেলা রাই নীল সরোবর লেকের ধারে বসে আছে, হাতে ধোঁয়া ওঠা কফি। এই সময়টায় রাই কফি পান করতে পছন্দ করে। শরতের নির্মল আকাশ, কোথাও মেঘের ছিটে ফোটার চিহ্নও নেই। সাঁঝ পাখিদের কিচিরমিচির শব্দে আকুল প্রকৃতি। একটু পরেই আকাশ আলোকিত করে উঠবে রূপথালা ছাদ। চাঁদের আলো লেকের জলে পড়ে এক মোহনীয় প্রকৃতি সৃষ্টি করবে। রাই গায়ে এলে লেকপাড়ে বসে সাঁঝবেলা কাটায়। এটা সবাই জানে। আজ রাইয়ের পাশে একরাশ নীল গোলাপ আর রূপবতী রাইয়ের শরীরের পার্সিয়ান পারফিউমের গন্ধে চারপাশের বাতাস এলোমেলো। আকাশের চাঁদ উঠতেই যাই একটা মিহি সুর শুনতে পেল। কেউ যেন দূর পাহাড়ের কোথাও বাঁশির সুরে কাউকে ডাকছে। হঠাৎ আকাশের কোল থেকে একটা মায়াবী আলোর ঝলকানি লেকের জলে এসে মিশে গেল। রাত পাখিদের ডাকাডাকি থেমে গেল, চারপাশ কেমন শুনশান। রাই তার মুঠোফোনের আলো নিভিয়ে দিল। একটা কালান্তরের গন্ধের ঝাপটা যেন রাইয়ের নাকে এসে লাগল। রাই হচকচিয়ে গেল। লেকের উপর ভেসে ওঠে সেই পরিচিত নীল আলো। নীলমায়া ফিরে এলো বহু বছর পর। এবার একটু কেমন কেমন যেন, একটু ক্লান্ত, নীরব, তবে তার শরীরের গন্ধ সেই আগের মতোই। সেই বুনো ফুলের মোহনীয় সুবাস, সেই শান্ত দিঘির চোখ, সেই কৃষ্ণমেঘের চুল। তবে তাকে বড় বেশি ঝড়াক্রান্ত মনে হলো, যেন বড় কোনো বোঝা সেই বইছে। রাই জিজ্ঞেস করে, তুমি কে? সত্যি বলো তো তুমি কে? যদিও তোমাকে দেখে আমি অনেক খুশি। নীলমায়া বলে, আমি নীল, এক অভিশপ্ত রাজকন্যা, যাকে বিশ্বাস আর প্রেমের অভাবে চিরতরে রূপান্তরিত করা হয়েছিল এক নীল পরীতে। আমার গল্প তোমার শৈশব রাঙিয়েছিল, কিন্তু আমার মুক্তি এখনো আসেনি। যদি কোনো মানবীয় হৃদয়ে মানবিক বিশ্বাস থাকে আর মানুষের প্রতি প্রেম থাকে, ভালো কাজ করে, মানুষের উপকার করে, সেই মানুষ যদি এই ফুলকে ছুঁয়ে দেয়, তবে তা হবে আমার মুক্তির চাবি। আর তার কলমে যদি মানব কল্যাণে সত্য লেখা হয়, তবে অভিশাপ ভাঙবে। এই বলে নীলমায়া একটা নীল ফুল এগিয়ে দিয়ে বলে, তুমি কি একটু ছুঁয়ে দিবে? ফুলটা অনেক সুন্দর। এমন সুরভিত ফুল রাই কখনো দেখেনি। যাই ফুলটা হাতে নিতেই নীলমায়া উড়ে গেল। তার ডানার শব্দে পাখিরা আবার কলকালিতে মুখর হয়ে উঠল। রাই অনেক খুঁজে শেষ পর্যন্ত রাজ পরিবারের প্রাচীন পাণ্ডুলিপির সন্ধান পায়। সহস্র বছর পুরানো পাণ্ডুলিপি,
পড়তে পড়তে যেন রোমাঞ্চের আনাগোনা রাইয়ের শরীর কাঁটা দিয়ে ওঠে। সেখানে লেখা আছে, যদি কোনো মানবী হৃদয়ে নিঃস্বার্থ বিশ্বাস নিয়ে দীপন্তরের নীল ফুল ছুঁয়ে দেয়, তবে সে হবে মুক্তির চাবি। তার কলমে যদি মানব কল্যাণের সত্য লেখা হয়, তবে অভিশাপ ভাঙবে। আনন্দে রাইয়ের চোখ থেকে গড়িয়ে 2 ফোঁটা নীল অশ্রু পাণ্ডুলিপির উপরে পড়ল। কি আশ্চর্য! হঠাৎ পাণ্ডুলিপিটা একটা নীল প্রজাপতির আকার নিয়ে নিল। রাই হকচকিয়ে গেল। অবাক রাই তাকিয়ে দেখল নীল প্রজাপতি উড়ে লাচ্ছে নীল ফুলে ফুলে। রাই বুঝে যায় শুধু লেখালেখি নয়, তাকে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে নীলমায়ার অতীত ইতিহাস জনসমক্ষে আনতে হবে। রাই লেখে নতুন বই, নীল পরীর ছায়া। তাতে সে খোলসা করে রাজকন্যা নীলমায়ার গল্প, রাজপ্রাসাদের রাজনৈতিক ষড়যন্ত্র, ক্ষমতার লোভে তাকে সরিয়ে দেওয়া, তার আত্মার আর্তনাদ আর এক শিশুর নিঃস্বার্থ ভালোবাসা যা তাকে ফিরিয়ে আনে। বই প্রকাশের পরে আশ্চর্য ঘটনা ঘটে। নীল সরোবর লেকের একাংশে জলের নিচে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের গম্বুজ ধীরে ধীরে ভেসে ওঠে। এক রাতে রাইয়ের কাছে ফের আসে নীলমায়া। এবার তার চোখে শান্তি। সে বলে, তুমি আমাকে স্মরণ করেছ সত্যের কলমে, এখন আমি মুক্ত। রাই দেখে পরীর ডানাগুলো ঝরে যাচ্ছে ধীরে ধীরে, সে রূপ নিচ্ছে রূপসী এক সাধারণ মানবীর। রাই বলে, তুমি কোথায় যাবে? নীলমায়া হাসে, মানুষের মাঝে, ইতিহাসে আর মানবিক ভালোবাসায়। যেখানে কেউ মানুষ সত্য খোঁজে, সত্যের মাঝে আমি থাকব সেখানে। নীলমায়া হেঁটে যায় লেকের দিকে। এক ঝলক নীল আলো আর জ্যোৎস্নার জলে ভেজা আকাশের দিগন্তের ওই বিশাল আঁচল ছুঁড়ে মিলিয়ে যায় তার ছায়া।